লেখিকা অনিন্দিতার খোলস। অনেকক্ষণ ধরেই আর চোখে ছেলেটাকে দেখছিলেন মালবিকা। অমন পুরুষালী গঠন দেখলে চোখ আপনা আপনি সেদিকে চলে যায়। গত জানুয়ারিতে বয়স ৪৫ ছাড়ালেও এখনও তিনি দিব্যি স্মার্ট, অ্যাক্টিভ, অ্যাট্রাকটিভ। হেঁটে গেলে একবার হলেও লোকজন তাকিয়ে দেখে। নিয়মিত জিমে যান, অ্যারোবিক্স করেন, সপ্তাহান্তে পার্লার, দামি সানস্ক্রিন, বডি লোশন, দামি স্কিন প্রোডাক্ট, মেকআপ আর নিবিড় পরিচর্যার ফলে বয়সের তুলনায় অনেকখানি কম দেখায় তাকে। মোট কথা, নিজেকে নিয়ে মালবিকা বেশ সন্তুষ্ট। বেশ কয়েক বছর আগে থাকতেই একটা নামী এনজিওর সঙ্গে যুক্ত হয়েছেন। প্রচুর টাকা পয়সার মালকিন হলে জীবনে কিছু না কিছু করতে হয়, তবেই ভালো থাকা যায় প্রাণ প্রাচুর্যে ভরপুর। এই এনজিওর হয়ে কাজ করে তিনি প্রতিদিন অনেক কিছু শিখছেন, জানছেন। জীবন নতুন ছন্দে ধরা দিচ্ছে তার কাছে। সোশ্যালাইট হওয়ার ফলে সমাজের নামি দামি উচ্চবর্ণের মানুষদের মুখোমুখি হচ্ছেন, ঘনিষ্ঠ আলাপচারিতায় সমৃদ্ধ। রণজয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে জানতে পারার পরে তিনি নিশ্চিন্ত হয়েছিলেন। রণজয়কে কিছু না জানিয়ে সরাসরি উকিল মারফত ডিভোর্সের আবেদন করেছিলেন। ততদিনে ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু রণজয় কিছুতেই তাকে যেতে দেবে না এমন নাছোড়বান্দার ভঙ্গিতে আঁকড়ে ধরে রেখেছিল। কিন্তু মালবিকা পালাতে চাইলে আঁকড়ে রাখে সাধ্ধিকার। এই ঘটনায় সুবিধাই পেলেন তিনি। মিউচুয়াল ডিভোর্স পেলেন, সঙ্গে মোটা অঙ্কের অর্থ। উপরই পাওনা নিজের মতো থাকার স্বাধীনতা। যদিও এই মুহূর্তে তার নজর ঘুরে ফিরে যাচ্ছে সুদর্শন ছেলেটির দিকে। বয়স তার থেকে অনেকটাই কম হবে। বডি হাগিং ব্ল্যাক টি শার্টে বাইসেপ দৃশ্যমান। সুগঠিত দেহে ভুঁড়ির লেশ মাত্র নেই। নাকমুখও বেশ চোখা চোখা। তিনিও পাল্টা দেখছেন, দেখে ছেলেটা বুঝি একটু সাহস পেল। এগিয়ে এসে সামনের দিকে ঝুঁকে সামান্য হাসল। একা দেখছি, একটু বসতে পারি? না করার প্রশ্ন নেই। বেশ কয়েকদিন হলো পুরুষ সঙ্গ করেননি মালবিকা, করার সময় পাননি। এনজিওর একটা বিশেষ কাজ নিয়ে ব্যস্ততা ছিল তুঙ্গে। বাকিদের টপকে বিদেশি সংস্থা থেকে গ্রান্ট আনা কি সহজ কথা? কিন্তু মালবিকা পেরেছেন বাকিদের টেক্কা দিতে। ছোটবেলায় মা বলতেন, সুন্দর মুখের জয় সর্বত্র। শুধু সুন্দর মুখ নয়, সঙ্গে নিখুঁত ফিগারও দরকার। নিজেকে দিয়েই তো দেখছেন, এলিট সোসাইটিতে তিনি এখন রীতিমতো পরিচিত মানুষ। এনজিওতে সম্মান বেড়েছে অনেকটা। কানাঘুষো শুনেছেন, বড়সড় পদ পেতে চলেছেন। কিন্তু তাতে কি? উপসী শরীর কি আর তাতে তৃপ্ত হয়? সামান্য হেসে বললেন, বসতে পারো। তুমি একা দেখে এলাম, কারোর অপেক্ষায়? মালবিকা মাথা নাড়লেন। ছেলেটা যেন এর অপেক্ষাতেই ছিল। আমিও খুব একা, জানো। একটা কফি খাওয়াবে? পরিচিত স্টাইল অ্যাপ্রোচ করার। মালবিকার খুব চেনা। অভাবী ঘরের ছেলে, কিন্তু ভোগ বাসনা প্রবল। এভাবেই সেজেগুজে ফুড কোর্টে অপেক্ষা করে। কোনো মাঝবয়সী একলা রমণী দেখলে এগিয়ে এসে অ্যাপ্রোচ করে। তারপর বাকি গল্প অনুযায়ী টাকা পয়সা নিয়ে সিদ্ধান্ত হয়। সময়ও পাল্টানো যায় ইচ্ছে মতো। শুধু এক কাপ কফিতেই হয়ে যাবে? মালবিকা প্রশ্রয়ের হাসি হাসলেন। সব জেনে শুনেও এই মুহূর্তে যুবকটির সঙ্গে গল্প করতে তার ভালো লাগছে। নিজের অভিজ্ঞতা থেকে মালবিকা জানেন, টাকার দরকার প্রত্যেকের। যুবকটির তাতে দোষ কি? যার যা সম্পদ তাকে সে তো কাজে লাগাবেই। তুমি ইচ্ছে করলে অন্য কিছু অর্ডার করতে পারো। ছেলেটির চোখে সম্মোহনী ইশারা। পড়তে ভুল হলো না মালবিকার। খেলতে তিনিও জানেন। তুমি চাইলে আমরা অন্য কোথাও, চয়েসটা তোমার। আমার কিন্তু তোমায় বেশ লেগেছে, দারুণ আকর্ষণীয় তুমি। চাইলে। ইশারা ফিরিয়ে দিলেন মালবিকা। কমপ্লিমেন্ট উপভোগ করলেন চেটে পুটে। ইশারায় ওয়েটারকে ডেকে ছেলেটার জন্য মিক্সড হাক্কা নুডলস আর নিজের জন্য আমেরিকানো অর্ডার দিলেন। কয়েক মিনিটের মধ্যেই অর্ডার এসে গেল। আমেরিকানোতে চুমুক দিয়ে বললেন, কোথায় থাকো? পড়াশোনা করো বুঝি? স্ট্রিম কি? কাঁটা চামচ দিয়ে নুডলস জড়িয়ে মুখে পুরল ছেলেটা। নিঃশব্দে চিবোতে লাগলো, উত্তর দিল না কোনো। আবারও হাসলেন মালবিকা। কি হলো, নিরুত্তর কেন? পার্সোনাল প্রশ্ন চলবে না? তুমি নিশ্চয়ই এই খেলার রুলস জানো, নইলে আমাকে তোমার টেবিলে বসতে দিতে না। সো নো মোর পার্সোনাল কোয়েশ্চেন।
জাস্ট কিছু টাইম আমি তোমার সঙ্গে কিছু স্পেন্ড করব, তার জন্য তুমি আমায় পেমেন্ট করবে। গোটা ব্যাপারটাই সিম্পল, ধরে নাও গোটাটাই তোমার একাকিত্বটা কাটানোর দাম। ওকে, হাসলেন মালবিকা। অ্যাজ ইউ উইশ, নো মোর পার্সোনাল কোশ্চেন, খেয়ে নাও। আজ রাতে আমার ডেনে দেখি তোমার সঙ্গে টাইম স্পেন্ড আমার জন্য আনন্দদায়ক হয় কি না। দ্যাটস লাইক মাই গার্ল, হেসে উঠল ছেলেটা। ধীরে সুস্থে নুডলস খেতে লাগলো। ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে উঠে গেলেন মালবিকা। তাকিয়েও দেখলেন না দূরের টেবিলে বসা এক ভদ্রলোক একদৃষ্টে তার গতিবিধির দিকে নজর রাখছে, যেন প্রাণপণে কোনো একটা অঙ্ক মেলানোর চেষ্টা করছে সে। স্যার, আপনার ড্রিঙ্কস। লোকটা বোধহয় সামান্য বিরক্ত হলো, ইশারায় বলল, রেখে যাও এখানে। দু কামরার ছোট্ট ফ্ল্যাটটা দেখে ছেলেটা বোধহয় একটু অবাক হলো। তবে ফ্ল্যাট ছোট্ট হলেও প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব নেই। মাস্টার বেডরুমে তো রীতিমতো প্রফেশনাল ইন্টেরিয়ারের ছোঁয়া আছে। সোফায় বসে চারিদিক দেখে সামান্য হাসলো ছেলেটা। এই ফ্ল্যাট বোধহয় নিয়মিত ব্যবহার হয় না, এটা তোমার রিয়েল ডেন নয়, দেখে বোঝা যায়, বাট আই লাইক ইট। বেশি কোজি অ্যাম্বিয়েন্স। তুমি আর আমি। থ্যাঙ্কস, সামান্য হাসলেন মালবিকা। তুমি বুঝলে কিভাবে এই ফ্ল্যাট নিয়মিত ব্যবহার হয় না? তার তীক্ষ্ণ দৃষ্টি তখনও ছেলেটাকে মেপে চলেছে, যেন পড়ে নিতে চাইছে না বলা কথাদের। ও কাম অন, এর জন্য রিসার্চ করা লাগে না ডার্লিং। মিডিল এজে পৌঁছেও তুমি ভীষণ রকম স্টাইলিশ অ্যান্ড অ্যাম্বিশাস। এমন সুন্দরীদের এত ছোট্ট ফ্ল্যাটে মানায় না। তাদের বিশাল বড় ল্যাভিস 4 বেডরুম ফ্ল্যাটের একটা রুম জুড়ে কেবল দেওয়াল জোড়া ওয়ার্ড্রোবই থাকে। আর সেই ওয়ার্ড্রোব কি থাকে জানো? ব্র্যান্ডেড ইন্ডিয়ান ওয়েস্টার্ন আউটফিট, কিছু ইন্দো ওয়েস্টার্ন স্পেসিফিক কালেকশন, প্রাদেশিক শাড়ি, ব্র্যান্ডেড ব্যাগ, শু, রকমারি অ্যাক্সেসরিজ। ডে অনুযায়ী তারা ড্রেস বাছাই করে। হালকা চোখ নাচালো সে। কি ঠিক বলেছি তো সুইটি? এটা হলো তোমার পার্সোনাল কোজি ডেন, যেখানে তুমি মাঝে মধ্যে নিজের সঙ্গে কিংবা কোনো বিশেষ অতিথির সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালোবাসো। আজ যেমন এসেছো আমার সঙ্গে। মেয়েদের মধ্যবয়সী মহিলাদের খুব ভালো করে চেনো দেখছি। ন্যাচারালি মধ্যবয়সী অভিজাত মহিলাদের মধ্যে আজকাল একাকিত্ব খুব বেড়ে গেছে। আমি গুড লুকিং, অ্যাট্রাকটিভ, অলসো গুড ইন বেডও, সো মেয়েরা আমাকে বেশ পছন্দই করে। অনেকেই বলে একাকিত্ব দূর করতে আমার জুড়ি মেলা ভার। নিজের সম্পর্কে তোমার এই কনফিডেন্স আমার বেশ ভালো লেগেছে। ডিনার করতে যাচ্ছি, চাইলে তুমিও যোগ দিতে পারো। তারপর দেখি তোমার সঙ্গে এনজয় করতে পারি কিনা। ভালো লাগলে পরবর্তী সময়েও। এনিওয়ে, তোমার নামটা? জানি আসল নাম বলবে না, তাই পেশার জন্য পছন্দ করে নেওয়া নামটাই বলো। ডাকার জন্য একটা নাম তো দরকার। ভিকি চলবে? ডিনারে আজ কি আছে? রাতের বেলা স্যুপ কিংবা স্টু ছাড়া বিশেষ কিছু খাই না, সঙ্গে খানিক চিকেন স্যালাড। শুধু এক বোল স্যুপে হয়ে যায়? একটু অবাক হয়েই প্রশ্ন করেন মালবিকা। হওয়াতে হয় ডার্লিং, প্রপার ডায়েট মেনটেন না করলে তোমরা এনজয় করবে কিভাবে? ব্ল্যাক শার্টের বোতামগুলো একে একে খুলে ছেলেটা। নিখুঁত 6 প্যাক অ্যাপস, টান টান পেশিগুলো যেন নিষিদ্ধ কিছুর হাতছানি দিচ্ছে। ভুভুক্কুর মতো সেদিকে তাকিয়ে থাকেন মালবিকা। নিঃশ্বাস ঘন হয়ে ওঠে তার। প্রথম দেখায় ভিকিকে কেবল সুদর্শন আকর্ষণীয় পুরুষ ভেবেছিলেন, কিন্তু এ যেন তার সব হিসেব গন্ডগোল করে দিতে এসেছে। এতটা আকর্ষণীয় সৌষ্ঠবের অধিকারী পুরুষের দেখা পাবেন স্বপ্নেও ভাবেননি। নিজেকে সামলে নিয়ে বলে ওঠেন, আমিও ডিনারে স্যুপই পছন্দ করি, চলো। দামি বোন চায়নার বলে স্যুপ পরিবেশন করে ওপেন কিচেনে রাখা টোস্টারের দিকে এগিয়ে যান মালবিকা। শুধু স্যুপ তার পছন্দ নয়, সঙ্গে 1 পিস গার্লিক ব্রেড নিলে জমে যায় ডিনারটা। আজ 2 পিস নিলেন, যদি খায়। তার স্পেশাল অতিথি যখন, অফার তো করতেই হবে। কিন্তু ভিকি সরাসরি তাকে রিফিউজ করলো। চামচের শব্দ ছাড়া গোটা বাড়ি নিস্তব্ধ। খাওয়া শেষ করে বেসিনে হাত ধুতে যেতেই মাথাটা সামান্য চলে গেল মালবিকার। ততক্ষণে ভিকির হাত ধোয়া হয়ে গিয়েছিল। হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল। ভিকির গায়ে নিজের শরীরের ভার ছেড়ে দিলেন মালবিকা। থ্যাংক ইউ। মাথাটা ঘুরছে একটু, সম্ভবত প্রেশারটা। যত্ন করে বিছানায় শুইয়ে দিয়ে ভিকি বলে ওঠে, নবারুণ সেনগুপ্তকে মনে পড়ে? আচ্ছন্নের ভঙ্গিতে মালবিকা বলে ওঠেন, কে নবারুণ সেনগুপ্ত? যার হাত ধরে একদিন এক কিশোরী মেয়ে অভাব থেকে মুক্তির স্বপ্ন দেখেছিল। মনে পড়ে সেই মেয়ের কথা? অভাব তো শেষ হলো, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা তার শেষ কোথায়? সন্তান ছিল তার কাছে পায়ের বেরি, একদিন মনস্থির করে খুলে ফেললো সে। উড়ে গেল তার নতুন ঠিকানায়, কিন্তু সে অবোধ ছোট্ট শিশু। কি তার অপরাধ ছিল বলতে পারেন? কেন সে বঞ্চিত হলো মায়ের ভালোবাসা থেকে? আমি বুঝে কিছু করিনি।
আমার বাঁচার তাগিদ ছিল ওপরে ওঠার। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু ছাড়তে হয়, তুমি বুঝবে না। ধীরে ধীরে যেন চিন্তা ভাবনার ক্ষমতা ফিরে পাচ্ছেন মালবিকা। এখন ভিকি তার চোখে আর আকর্ষণীয় সৌষ্ঠবের অধিকারী পুরুষ নয়, এক জীবন্ত জিজ্ঞাসা, যার কাছ থেকে তিনি প্রাণপণে পালাতে চান। সেই জন্য এমন একজন পুরুষকে আঁকড়ে ধরলেন যে বিবাহিত, এক সন্তানের বাপ, সেই সন্তানের সঙ্গেও ছিন্ন করালে বাবার সম্পর্ক। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী হলো পাগল, ঠাঁই হলো মেন্টাল অ্যাসাইলামে। আর বাবার ভালোবাসা বঞ্চিত শিশুটি কোথায় গেল? ঠাঁই পেল অনামী হোস্টেলে। বছরে মাত্র কয়েকটা দিন বাড়ি আসার অনুমতি ছিল তার, কিন্তু আশা হতো কই? কেউ আনতে গেলে তো আসবে। ছুটির দিনগুলো হস্টেলে কেটে যেত তার। সেখানে কতভাবে অত্যাচারিত হয়েছে, কতদিন না খেয়ে চোখের জলে বুক ভিজিয়েছে, সে খবর রেখেছে কেউ? তুমি কে? এত কথা তুমি কিভাবে জানলে? আমি পরিচয় নিশ্চয়ই দেব, আর দেব বলেই এসেছি তোমার সামনে। কিন্তু তার আগে অপরাধের খতিয়ান শোনো। এখানেই তো অপরাধের শেষ নয়। আমি জানতে চাই না জানতে। চলে যাও তুমি, এক্ষুনি এখান থেকে চলে যাও। এই ফ্ল্যাট আমার, শুধুই আমার। এখানে তোমায় ডাকাই আমার ভুল হয়েছে। চিৎকার করতে থাকেন মালবিকা। এই মুহূর্তে সব কিছু যদি শব্দহীন হতো কি ভালোই না হতো, কিন্তু চাইলেই কি? তুমি আমায় আনন্দ নয় যন্ত্রণা দিচ্ছ ভিকি। এই কথাগুলো অতীতের পাতায় ফেলে এসেছি আমি। এখন আমি জীবনকে উপভোগ করতে চাই পরিপূর্ণ রূপে, তাই ডেকেছিলাম তোমায়। কিন্তু তুমি কেন এমন করছো আমার সঙ্গে? তোমার সঙ্গ আমার প্রয়োজন নেই। দয়া করে চলে যাও এখান থেকে। আমায় একটু নিঃশ্বাস নিতে দাও। অসহায়ের মতো বলতে থাকেন মালবিকা। শরীরে শক্তি থাকলে নিজেই তিনি ভিকিকে ঘাড় ধাক্কা দিয়ে। যন্ত্রণার মধ্যেও এক অন্যরকম আনন্দ লুকিয়ে থাকে। মনে পড়ে টিভির এক অনুষ্ঠানে নিজের বক্তব্যের সপক্ষে তুমিই বলেছিলে, আমি তো তোমায় সেই রকম আনন্দই দিতে চাই। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন সেই হস্টেলে থাকা ছেলেটা একাকিত্বের যন্ত্রণায় তিলে তিলে শেষ হতে হতে একদিন অস্তাচলে চলে গিয়েছিল। তোমার কিন্তু কিচ্ছু যায় আসেনি তাতে। কিছুদিন পরে তুমিও সেই সর্বহারা ভদ্রলোককে ছেড়ে উড়াল দিয়েছিলে নতুন ঠিকানায়। প্রয়োজন ফুরিয়েছিল ততদিনে। আরেকটা মজবুত ডানা জুটিয়ে নিয়েছিলে রূপের জাদুতে মুগ্ধ করে। সুন্দরী হতে পারো, কিন্তু হৃদয়হীনা পাষাণী তুমি। জানো কি হয়েছিল সমরগুপ্তের? কিভাবে মারা গিয়েছিলেন তিনি? বললাম তো আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন শুনবো তোমার কথা? কে তুমি? সামান্য 2 টাকার ছেলে, কিছু পয়সা খরচ করলে যাকে পাওয়া যায়। চলে যাও এক্ষুনি আমার সামনে থেকে, চলে যাও। উত্তেজনায় হাঁপাতে থাকেন মালবিকা। কনুয়ে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করেন, কিন্তু হাতে পায়ে কোনো বল পান না। কি করেছো তুমি আমার সঙ্গে? কি মিশিয়েছিলে সুপে? কি ভাবছো এসব করে তুমি বেঁচে যাবে? সমাজের অনেক উঁচু তলায় বিচরণ আমার, কেবল একটা অভিযোগ, তারপর দেখবে বছরের পর বছর জেলের ঘানি টানতে টানতে পাগল হয়ে যাবে, কিন্তু মুক্তি মিলবে না। শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, চলে যাও। তোমাকে আমি সহ্য করতে পারছি না। শান্ত কণ্ঠে বলে ভিকি। এখনো হয়নি সময়। যাওয়ার আগে তোমার প্রশ্নের উত্তর দিয়ে যাব। আমার পরিচয়, যে ওষুধ দিয়েছি তোমায় তার মেয়াদ খুব বেশিক্ষণের নয়। ধীরে ধীরে চলত শক্তি ফিরে পাবে, কিন্তু তার আগে যে আমাকে গল্পটা পুরো করতে হবে। শুরু করি তবে। কার কথা বলছিলাম যেন? মনে পড়েছে, সমরগুপ্ত। হালকা হাসে ভিকি। আর 2-1বার ওঠার চেষ্টা করেন মালবিকা, কিন্তু পারেন না। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। একবার সেদিকে তাকিয়ে দেখে ভিকি। এই ঘটনার পর সমরগুপ্ত ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হন। যদিও কেউ ব্যাপারটা আন্দাজ করতে পারেনি, সবাই তাকে পাগল বলে দাগিয়ে দেয়। মেন্টাল অ্যাসাইলামে স্ত্রীর পাশের ঘরে ঠাঁই হয় তার। সারাটা দিন ঘরের সাদা দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটতেন। আঙুল দিয়ে রক্ত বেরিয়ে যেত। যন্ত্রণায় চিৎকার করতেন, তাও থামতেন না। যেটুকু সময় ওষুধের প্রভাবে ঘুরে থাকতেন, আপন মনে শুধু বিড়বিড় করতেন, এই আমার শাস্তি। বার কয়েক ব্যর্থ চেষ্টার পর কোনো একদিন ফাঁক দেখে অ্যাসাইলামের 7 তলার বারান্দা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। তোমার জন্য একটা হাসি খুশি পরিবারের অস্তিত্ব মুছে গেল পৃথিবীর বুক থেকে। তবু একটুও লজ্জা হলো না তোমার? সমরগুপ্ত মারা গেছে জানতেন মালবিকা। উভয় পক্ষের বন্ধুরাই খবরটা দিয়েছিলেন, কিন্তু সে মৃত্যু যে এত ভয়ঙ্কর ছিল তা জানা ছিল না তার। জানার চেষ্টাও কি করেছিলেন কখনো? নিজের দুনিয়াতেই বুঁদ হয়েছিলেন। তখন রণজয় তাকে চোখে হারাচ্ছে, কন্টিনেন্ট ট্যুর, ল্যাভিস শপিং এক্সপেরিয়েন্সে, এসব নিয়ে অসম্ভব ব্যস্ততায় কাটছে দিন। খবর শুনে ভেবেছিলেন অতীতের একটা পাতা জীবন থেকে হারিয়ে গেল। এইটুকুই।
ভেতরে ভেতরে কেঁপে উঠলেন তিনি। এবার কি তার পালা? এক ফোঁটাও মিথ্যে বলেনি ভিকি। সমরগুপ্তকে কেবল তিনি ব্যবহারই করেছেন, ভালোবাসেননি। কেবল সমরগুপ্তই কেন, রণজয়কেও কি তিনি কখনো ভালোবেসেছিলেন? প্রয়োজন মতো কেবল ব্যবহার করেছেন, আর প্রয়োজন ফুরালে? আর কেউ জানুক না জানুক তিনি নিজে তো জানেন যে ছবিগুলো সেদিন কোর্টে পেশ করার ভয় দেখিয়ে তিনি রণজয়ের কাছ থেকে ডিভোর্স আদায় করেছেন, তা সর্বৈব মিথ্যে। সামাজিক কেলেঙ্কারির ভয়ে রণজয় তার সব দাবি মেনে নিয়েছিল। মেয়েটা আদতে রণজয়ের দূর সম্পর্কের বোন, তিনি নিজে তা খুব ভালো করে জানতেন। দুজনের মধ্যে কোনো গোপন সম্পর্ক নেই, কেবল ভাগ্য বিপর্যয়ের শিকার মেয়েটির পাশে থেকে সান্ত্বনা দিতে গিয়ে সামান্য ঘনিষ্ঠ হয়েছিল, ওইটুকুই। কিন্তু তা কখনোই শালীনতার সীমা অতিক্রম করেনি, সেটা তিনি, রণজয় আর মেয়েটা জানে। কিন্তু ছবি, তারা যে মুখ থাকে, তাই আসল কথা জানা যায় না। ওখানেই হেরে গিয়েছিল রণজয়। সারা জীবন সবাইকে তুমি শুধু ব্যবহার করেছো, ভালোবাসতে পারোনি। না নিজের সন্তানকে, না নিজের স্বামীকে, না নিজের প্রেমাস্পদদের। তাই তো আজ নিজের একমাত্র সন্তানকে চোখের সামনে দেখেও তোমার মধ্যে বাৎসল্য ভাব নয়, কাম ভাব জাগে। তুমি না স্ত্রী হতে পেরেছ, না মা, তুমি কেউ নয়, কিচ্ছু নয়। তোমার কোনো পরিচয় নেই, কেবল এক কামাতুরা নারী ছাড়া। না না, এ হতে পারে না। বলো এ মিথ্যে, সর্বৈব মিথ্যে। তুমি অরুণ নয়, কিছুতেই হতে পারো না। প্রাণপণে দু হাত দিয়ে কান চেপে ধরার চেষ্টা করেন মালবিকা, কিন্তু হাজার চেষ্টার পরে অবশ হাত কান পর্যন্ত পৌঁছয় না। সারা জীবন এই যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে তোমাকে, যে তোমার কাম লোলুপ মন নিজের ছেলেকে পর্যন্ত। মায়ের নামে কলঙ্ক তুমি। যেন শেষ বিচারের সময় বিধাতার নিষ্ঠুর আদেশ শোনায় ভিকি। ধীরে ধীরে পায়ের শব্দ মিলিয়ে যায়। অসহায় ভঙ্গিতে বিছানায় পড়ে থাকে ভাঙাচোরা এক রমণী। মুহূর্তের টানে যার সবকিছু শেষ হয়ে গেছে। ফ্ল্যাটের বাইরে বেরিয়ে ভিকি টেনে দেয় আবলুস কাঠের কারুকাজ করা দরজা। ক্লিক করে একটা শব্দ হয়, মুছে যায় চরাচর। করিডোর ধরে হাঁটতে হাঁটতে সে শুনতে পায় রমণীর করুণ বিলাপ, এক অভাগা মায়ের হাহাকার, পাক খায় বাতাসে, যে মা কিনা নিজের সন্তানকে পর্যন্ত। কাজটা ঠিকমতো হয়েছে তো? প্ল্যাটফর্মে বসে থাকা ভদ্রলোক প্রশ্ন করেন। পরক্ষণে ছোট একটা ফোলিও ব্যাগ তুলে দেন ভিকির হাতে। এই সেই ভদ্রলোক যিনি বসেছিলেন দূরের টেবিলে, তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছিলেন মালবিকার ভিকির কথোপকথনের দিকে। যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই করেছি। পাগলের মতো চিৎকার করে কাঁদছিলেন উনি। দরজা বন্ধ করে করিডোর দিয়ে হাঁটার সময়ও শুনতে পাচ্ছিলাম। ওটাই ওর শাস্তি, আপন মনে বিড়বিড় করেন ভদ্রলোক। কিন্তু এটা করে আপনি কি পেলেন? কি লাভ হলো আপনার? কে আপনি? কি আপনার পরিচয়? না মানে, না চাইলে বলতে নাও পারেন। ডিল ক্লোজড। আসলে একটু কৌতূহল হচ্ছিল। অদ্ভুত এক হাসি ফুটে ওঠে ভদ্রলোকের অধরে। আমি মালবিকার প্রথম স্বামী, অরুণের হতভাগ্য পিতা। মায়ের অভাবে চলে যাওয়াটা অরুণ কোনোদিনই মেনে নিতে পারিনি। অধিকাংশ সময় মানসিক অস্থিরতায় ভুগত। কিন্তু ফিগার ছিল চাবুক, পড়াশোনাতেও মন্দ নয়। আজন্মের চেনা জায়গা থেকে পালাবে বলেই বোধহয় মিলিটারিতে নাম লেখালো। তারপর একদিন খবর এলো সব শেষ। ওর জন্যই তো বেঁচেছিলাম, ওর সঙ্গে আমিও শেষ হয়ে গেলাম। সেদিনই অরুণের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, ওই মালবিকার জন্য আমার সব গেছে, ওকে কিছুতেই আর শান্তিতে বাঁচতে দেব না। পকেট থেকে একটা মানিব্যাগ বের করেন আশিসবাবু। একদৃষ্টে ভিকি তাকিয়ে থাকে 18-19 বছরের হাস্যমুখর তরুণটির দিকে। মানিব্যাগে থাকতে থাকতে ঝাপসা হলেও হাসিটা ভীষণ জীবন্ত, কিন্তু চোখ দুটো অদ্ভুত এক বিষণ্ণতা যেন সেখানে স্থির হয়ে আছে। মেন্টাল অ্যাসাইলামের 113 নম্বর ঘরটাই এখন মালবিকার ঠিকানা। সাদা দেওয়ালগুলো ফালা ফালা, একটু ঠাউর করে দেখলে রক্তের দাগ স্পষ্ট বোঝা যায়। মালবিকা অবশ্য জানেন না, মৃত্যুকে আঁকড়ে ধরার আগে পর্যন্ত সমরগুপ্ত এই ঘরেই থেকে গেছেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।